যান্ত্রিক ত্রুটি নিয়ে মাঝ আকাশ থেকে ফিরছে বিমানের ফ্লাইট, নিরাপত্তা নিয়ে শঙ্কায় যাত্রীরা, আস্থা সংকট বাড়বে বলছে বিশেষজ্ঞরা। ওই যে ফ্লাইট, ওই এয়ারক্রাফটে যদি যতদিন গ্রাউন্ডে থাকবে ততদিন কিন্তু ততটা ফ্লাইট যে ক্যান্সেল হচ্ছে তার সম্পূর্ণ রেভিনিউ সে লস করতেছে। পটুয়াখালী জুলাই শহীদ জসিম হাওলাদারের পরিবারের কাটেনি শোক, ধর্ষণের শিকার হয়ে পরপারে মেয়েও সুষ্ঠু বিচার চায় পরিবার। মরার পরে আমি তো পথের ভিখারি। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে মৌলভীবাজারের রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স, চিকিৎসক মাত্র 2 জন, সেবা নিতে এসে বিপাকে রোগীরা। বগুড়া শহরে পলিথিনের গোডাউনে পুলিশের অভিযান, 6000 কেজি পলিথিন জব্দ, জড়িত থাকা একজন আটক। টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী নিম্নাঞ্চলের হাজারো মানুষ, জ্বর সর্দি ও ডায়রিয়ার প্রকোপ, মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা। এবং ইউক্রেনের পক্ষে হোয়াইট হাউস যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন নেতারা, রাশিয়া নিয়ে বড় ধরনের অগ্রগতির দাবি ডোনাল্ড ট্রাম্পের। দেখছিলেন সংবাদ শিরোনাম, সংবাদ সকালের সাথে আছি আমি আফরোতিতি মোশাররফ পারভীন। এবার বিস্তারিত। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, গত কয়েক মাসে এভাবেই ঢাকায় ফিরতে হয়েছে বাংলাদেশ বিমানের অন্তত 35টি ফ্লাইটের। এসব ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি ছাড়াও ভয়াবহ শিডিউলে বিপর্যয়ের মুখে পড়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে আস্থা সংকটের পাশাপাশি দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিমান। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। মাঝ আকাশে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বিমানে, কখনো চাকা খুলে পড়া, অক্সিজেন সংকট কিংবা টয়লেটের ফ্লাশ অকেজ হওয়ার মতো ঘটনায় গত কয়েক মাসে গন্তব্যে যেতে পারেনি অন্তত 35টি ফ্লাইট। ফিরতে হয়েছে ঢাকায়। একের পর এক যান্ত্রিক ত্রুটি ও ভাড়া বিবেচনায় প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। যাত্রীরা বলছেন, নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। বিমান যে আবার রিটার্ন ফেরত আসে, বিমানের মধ্যে প্রবলেম থাকে, তারা সার্ভিস খুব ভালো দেয় না। সবসময় তার ফ্লাইট ব্যাক আসবে না, যান্ত্রিক ত্রুটির কারণে তো ফ্লাইট বিমানটা বিধ্বস্ত হয়ে যেতে পারে। এটা তো যান্ত্রিক ত্রুটি, এটা কর্তৃপক্ষের দায়, এই দায়টা হচ্ছে কর্তৃপক্ষের, এটা যাত্রীদের না। এ পরিস্থিতিতে ইমেজ সংকট ও যাত্রীদের আস্থা হারিয়ে ক্ষতির মুখে বিমান। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত যান্ত্রিক ত্রুটি ভবিষ্যৎ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে। এয়ারলাইন্সের যে ঘন ঘন হওয়াটা, এটা কিন্তু আপনি এটা ইন্ডিকেট করে যে তাদের মেনটেন্যান্সে কিন্তু দুর্বলতা আছে। যেসব যাত্রীদের হোটেলে রাখতে হয়, 1 দিন 2 দিন রাখতে হবে, সেটা বিমানকে লসটা নিতে হবে। এবং ওই যে ফ্লাইট, ওই এয়ারক্রাফটে যদি যতদিন গ্রাউন্ডে থাকবে ততদিন কিন্তু ততটা ফ্লাইট যে ক্যান্সেল হচ্ছে তার সম্পূর্ণ রেভিনিউ সে লস করতেছে। এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। এই যে ফিরে আসছে বা এই হচ্ছে, এতে করে কিন্তু হিউজ পরিমাণ টাকা এখানে অর্থনৈতিক দণ্ড হচ্ছে বিমানের। ছোট বড় সব মিলিয়ে মাত্র 19টি এয়ারক্রাফট ব্যবহার করে প্রায় 30টি রুটে সেবা নিশ্চিতে হিমশিম খাচ্ছে বিমান। একদিকে যান্ত্রিক ত্রুটি মেরামত, অন্যদিকে শিডিউল বিপর্যয় ঠেকাতে চ্যালেঞ্জের মুখে বিমান। বিমান মেরামতে নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব যন্ত্রাংশ ছাড়া নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের সুযোগ নেই বলে জানান বিমানের প্রকৌশল বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মঞ্জুরি আলম। বোয়িংয়ে বলা আছে, আমার 787 ইউজ করতে গেলে তুমি এই পার্টটা ইউজ করতে হবে, এর কাছ থেকে তৈরি করতে হবে। আমরা চেষ্টা করি সবসময় বোয়িং থেকে কিনতে, বোয়িং থেকে দেশ থেকে কিনতে, ওইএম এর উপর ডিপেন্ড করি। কারণ আমাদেরকে আবার অডিট করে সিভিল এভিয়েশন অডিট করে ইএসআ। আমি যদি কিছু করি সিভিল এভিয়েশন আমাকে আটকায় দিবে। দ্রুতই সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী এই কর্মকর্তা জানান, ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কয়েকটি পদক্ষেপ। আমরা আমাদের সুপারভিশন যেটা বলে, এটা বাড়িয়েছি, ফ্রম দ্য টপ লেভেল মোর। এখন আরও সিনিয়রদেরকে আরও বেশি, আমার চিফ ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার, ইভেন মাইসেলফ, আমরা ডাইরেক্ট সুপারভিশন যেটাকে বলে আর কি। সুপারভিশন তো ছিলই, বাট ডাইরেক্ট সুপারভিশন ফ্রিকোয়েন্সিটা আরও বেশি করেছি। আমরা শিফট তৈরি করছি, আজকে থেকে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে। এতে কাজই হবে স্পেশালি রাত্রেবেলা মেনটেন্যান্স করা এয়ারক্রাফটের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। চলতি বছরের জানুয়ারিতে থেকে এ পর্যন্ত বিশ্বের 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এবং সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তারা এসব তথ্য তুলে ধরেন। জানান, অনুসন্ধান চালানো
হয় অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া এবং তুরস্কে। পাচারের অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। দেশে একটি জবাবদিহিমূলক পরিবেশ তৈরি অতি প্রয়োজন। তা সম্ভব কেবল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশ যাতে চরমপন্থা ও মৌলবাদী শক্তির অভয়ারণ্য না হয় সেদিকেও লক্ষ্য আছে বিএনপির। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বিএনপির মিডিয়া উইং ও জাতীয় কবিতা পরিষদ। নতুন বাংলাদেশ গড়ার সুপারিশ তুলে ধরে বক্তারা অভিযোগ করেন, বিএনপির অর্জন ধ্বংস করতে জুলাই অভ্যুত্থানের পর দেশে এক ধরনের মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে। মুক্তিযুদ্ধ ও রক্তাক্ত জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা মানে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি নৈতিক, গণতান্ত্রিক, মানবিক ও সাংস্কৃতিক রাষ্ট্র নির্মাণ করা। এক শ্রেণীর সুবিধাখোর শক্তি সেই বিএনপির অর্জনকে বিনষ্ট করবার জন্য নানা রকম কূটকৌশল পেতে রেখেছে এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে প্রশাসন যন্ত্রে এক ধরনের মৌলবাদী শক্তি তারা সেখানে বসে বিএনপির অর্জনকে খাটো করে দেখবার চেষ্টা করেছে। বিএনপি শাহী রাজনৈতিক দল যেটা সবসময় বাক স্বাধীনতায় বিশ্বাস করে, সমালোচনার অধিকার দেয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসন আমল ছিল আগ্নেয়গিরির মতো, যা 5 আগস্ট শেষ হয়েছে। এখন সময় গণতন্ত্রের সৌরভ ছড়ানোর। আগুনের চ্যাপ্টার তো শেষ 5 আগস্ট। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। দেশ যেন চরমপন্থী ও মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত না হয়, তা বিএনপির অন্যতম লক্ষ্য জানান সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার রক্ষার মাধ্যমে। একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনঃজাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। আদর্শিক ভিন্নতাকে সমস্যা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সর্বাগ্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। একজন প্রকৃত বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের জীবনের শেষ দিনেও প্রথম ও শেষ বাংলাদেশী হওয়া উচিত তার বিশ্বাস এবং আদর্শের একমাত্র পরিচয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন। বলেন, পিআর পদ্ধতি ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আরও জানাচ্ছেন মাকদুরা মিতি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান শীর্ষক জাতীয় সেমিনার রোববার বিকেলে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যান্য দলের নেতৃবৃন্দ ছাড়াও এতে আইন বিশেষজ্ঞরাও অংশ নেন। টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। জুলাই সনদের সবকিছুকে তারা পালন করে যাবেন, সেখানে কোনো ব্যত্যয় তৈরি করবেন না। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, পিআর পদ্ধতি ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বলেন, যারা পেশি শক্তি দেখাতে পারবে না তারা পিআরের বিরোধিতা করছে। আইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি ছাড়া
কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারাই নির্বাচন নিয়ে বাধা সৃষ্টি করছে, যারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় না। যারা সংস্কারের বিপক্ষে তারা নির্বাচনেরও বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে। যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায়, এটার নাম কি? ফ্যাসিবাদ, স্বৈরাচার। প্রয়োজনে পিআর পদ্ধতিকে গণভোটে দেওয়ার আহ্বানও জানান জামায়াত নেতারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। ঢাকার বাইরে 5 মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন সহ 11 প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। রোববার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর দেশের উত্তরাঞ্চলে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় 9,361 কোটি 92 লাখ টাকা। রোববার একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, চিকিৎসা সেবা সম্প্রসারণে ঢাকার বাইরে 5টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনে প্রকল্প নেওয়া হয়েছে। 5টা মেডিকেল হসপিটাল, এগুলাতে কোনো বার্ন ইউনিট নাই, কিন্তু রোগীরা যখন অগ্নিদগ্ধ হয়ে যেসব রোগী আসে, এটা তো খুব ইমার্জেন্সি, এটা ঢাকা পর্যন্ত আসতে গেলে অনেকের জীবন আশঙ্কা দেখা দেয়। এই সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও জানান, একে ছোট আকারে উচ্চমানের বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা। বলেন, সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলেও জানান উপদেষ্টা। শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আর 2-1টা বিশ্ববিদ্যালয়ের বেলায় আমরা মনে করেছিলাম যে এগুলো একটু আগের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাক্রম চালু হয়েছে এবং এগুলোর জন্য নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন। তো যেহেতু এগুলো আমাদের আবার দ্বিতীয়বার একনেক সভায় আসলো, আমরা এটাকে অনুমোদন দিয়েছি। ঢাকার আজিমপুরে সরকারি কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থার কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। আজিমপুরে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করা হবে। এজন্য 9 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আশরাফুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, সেনা সদর সামরিক সচিব কিংবা তার প্রতিনিধি প্রয়োজন অনুযায়ী কমিটিকে তথ্য প্রদান করবেন। জুলাই আন্দোলনে শহীদ হন পটুয়াখালীর জসিমউদ্দিন হাওলাদার। গত 1 বছরেও শোক কাটেনি তার পরিবারে। জসিমের মৃত্যুর 9 মাসের মাথায় ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেন তার বড় মেয়েও। শহীদ বাবার কবরের পাশেই মেয়ের জায়গা হয়। ধর্ষণের সুষ্ঠু বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরিবারের সদস্য এবং স্থানীয়দের। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে জানাচ্ছেন শায়লা খান। পটুয়াখালীর দুমকি উপজেলার রাজগঞ্জ গ্রামের জসিমউদ্দিন প্রায় 20 বছর আগে জীবিকার তাগিদে আসেন ঢাকায়। পেশায় গাড়ি চালক জসিম বিএনপির সমর্থক ছিলেন। 24-এর গণ অভ্যুত্থানে রাজপথে ছিলেন জসিমও। আন্দোলন চলাকালে 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরের বসিলা 3 রাস্তার মোড়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। তার এমন মৃত্যুতে আকুল সাগরে ভাসে পুরো পরিবার। জসিমের মৃত্যুর 9 মাসের মাথায় চলতি বছরের 18 মার্চ সন্ধ্যায় তার বড় মেয়ে লামিয়ার উপর নেমে আসে চরম বিপর্যয়। সেদিন বাবার কবর জিয়ারত করে পাঙ্গাসিয়ার রাজগঞ্জের দাদাবাড়ি থেকে নানাবাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন। পরের দিন নিজেই থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলায় স্থানীয় 2 তরুণকে চিহ্নিত করে এজাহার দেয়া হয়, কিন্তু সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায় বিচার না পাওয়ায় গেল 26 এপ্রিল আত্মহত্যা করেন লামিয়া। সরকারের কাছে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনসহ স্থানীয়রা।
আন্দোলনে 19 তারিখে জসিম গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে আমরা এই পরিবারের সাথে খোঁজ খবর নিচ্ছি এলাকাবাসী হিসেবে। পরিবারটির এমন বিপর্যয়ে পাশে দাঁড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই। আশ্বাসের বাস্তবায়ন দেখার দাবি স্বজনদের। মরার পরে আমি তো পথের ভিখারি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রদানের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা থাকবে বলে জানালেন পাবলিক প্রসিকিউটর। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আইনানুগ প্রক্রিয়ায় আমরা এই মামলাটার বিচার কার্য সম্পন্ন করব। ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনের প্রথম কিস্তির সহায়তা পেয়েছেন। কিছুদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সকল জুলাই শহীদ পরিবারদের নিকট সেটি পৌঁছে দেবে। এছাড়াও আরও ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগ, তাদের চিকিৎসা একদম ফ্রি করার সরকার পরিকল্পনা রয়েছে। জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে তাদের পরিবারের সদস্যরাই যদি নিরাপদ না থাকে তাহলে এই পরিবর্তন এনে কি লাভ হলো, এই প্রশ্নই এখন ভুক্তভোগী শহীদ জসিমের পরিবার সহ এলাকাবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের অ্যাপেন্ডিক্সের অপারেশন সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অপারেশন করা হয়। রোববার রাতের দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ফারুকের স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। জানান প্রায় 2 ঘন্টার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি পোস্ট অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। শনিবার কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় আনা হয়। বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 124 জন। সবশেষ রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 63 জন। রোববার ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এখন পর্যন্ত 124 জনের মনোনয়নপত্র সংগ্রহের মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 2 জন, এজিএস পদে 5 জন, সম্পাদক পদে 44 জন এবং সদস্য পদে 55 জন মনোনয়নপত্র নিয়েছেন। এর মধ্যে জমা দিয়েছেন 38 জন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট। যাচাই বাছাই শেষে 21 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ শেষে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন হলেও এখনো পর্যন্ত ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম গণতান্ত্রিক ছাত্র জোট, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেননি। এখনো পর্যন্ত ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া কোনো সংগঠন প্যানেলও ঘোষণা করেনি। চট্টগ্রামে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত আরও 3 জন। সোমবার ভোর 4:55 নগরীর আকবর শাহের সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর 5:05 ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। যশোরে ভুয়া ভিডিও পোস্ট করে গুজব সৃষ্টির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাজ্জাদ হোসেন সাজুকে আটক করেছে ডিবি পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল বাশার জানান, শনিবার গভীর রাতে তাকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর অপরাধের কথা স্বীকার করে। রোববার সন্ধ্যায় আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ জানায়, সাজু তার ফেসবুক আইডি থেকে যশোরের যুবলীগ কর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন। তবে সেটি যশোরের নয়, নড়াইলের একটি পুরনো গণপিটুনির ভিডিও বিকৃত করে প্রচার করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করেন তিনি। মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। প্রায় 2,32,000 মানুষের চিকিৎসা সেবায় কর্মরত আছেন মাত্র 2 জন চিকিৎসক। অবকাঠামো সংকটের কারণে 31 শয্যার হাসপাতালটিতে এখন 19 শয্যায় পরিণত হয়েছে। এমন বাস্তবতায় সাধারণ রোগীরা রয়েছেন চরম ভোগান্তিতে। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন।
মৌলভীবাজারের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স 2006 সালে 31 থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকের 10টি পদের মধ্যে সার্জারি, গাইনি, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি সহ 8টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এছাড়া মেডিকেল অফিসারের 27টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র একজন। এই 3 চিকিৎসক প্রতিদিন সেবা দিচ্ছেন বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসা 600 থেকে 700 রোগীকে। আমাদের হাসপাতালের ইনডোরে প্রতিদিন 40 থেকে 60 জনের মতো পেশেন্ট ভর্তি হয়, কিন্তু আমাদের বড় সমস্যা হচ্ছে এখানে আমাদের ডক্টর নাই। আমাদের একজন আরএমও ম্যাডাম আছেন, কোন সমস্যা হলে ম্যাডামের সাথে আমরা ফোনে কন্ট্যাক্ট করে রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাই। জনবল কম থাকায় আমাদের হিমশিম খাইতে হচ্ছে সেবা দিতে। আমরা চেকমোরা বর্তমানে সেবা দিয়ে যাচ্ছি। এক্স-রে মেশিন থাকলেও টেকনোলজিস্ট না থাকায় চালু করা যায়নি। দীর্ঘদিন ধরে নষ্ট হাসপাতালের পানির মোটর। এছাড়া রয়েছে ওষুধ সংকট। টেকনিশিয়ানের অভাবে আমাদের রোগীরা বাইরে গিয়ে এক্স-রে করতে হচ্ছে, তারা এক্স-রে সেবাটি পাচ্ছে না। আর অ্যাম্বুলেন্সের যে সেবাটি সেটা রোগীরা প্রপারলি পাচ্ছে না, কারণ 3টা অ্যাম্বুলেন্স থাকার পরেও আমাদের শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স চালু রয়েছে। নানা সংকটের মাঝে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানান হাসপাতালের এক মেডিকেল অফিসার। এখানে আমাদের একটি মাত্র হেলথ কমপ্লেক্স, বর্তমানে এখানে আমরা চিকিৎসক হিসাবে আছি আমার ইএসএফপিও স্যার এবং আমি আরএমও, আর কোনো মেডিকেল অফিসার এখানে কর্মরত নেই। এই সংকটের মাঝে আমাদের অন্তর্বিভাগ, বহির্বিভাগ এবং জরুরি বিভাগ তিনটাই আমরা চালু রেখেছি। জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি, পদ সৃজনের জন্য আসলে জুম মিটিং হয়েছে এবং আমরা সেই অনুযায়ী পদ সৃজন করে আমরা পাঠিয়েছি। দ্রুত জনবল ঘাটতি পূরণ সহ সেবার মান বাড়ানোর তাগিদ রোগী ও স্বজনদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বগুড়ায় একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ডিবি পুলিশ। রোববার রাত 11:30টার দিকে শহরের কালীতলা এলাকার একটি গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়। পুলিশ জানায়, সরকারের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিন দীর্ঘদিন বাজারজাত করে আসছে। গোডাউনটিতে আকস্মিক অভিযান চালিয়ে 75 বস্তায় 6000 কেজি পলিথিন জব্দ করেন তারা। এই ঘটনায় গোডাউনটির দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে। পলিথিন ব্যাগ আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, তবুও সরকারের নিষেধাজ্ঞা তোয়াক্কা করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা দীর্ঘদিন ধরে আমাদের বগুড়া শহরে নিষিদ্ধ পলিথিন নিয়ে সেখানে মজুত করছিল একটি গোডাউনে, প্লাস শহরে তারা সরবরাহ করছিল। আমরা এই সংবাদের ভিত্তিতে আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব জিদান আল মুসা স্যারের নির্দেশনায় আমরা শহরের কালীতলায় একটি গোডাউনে আজকে রাতে অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে সেখানে আমরা 75 বস্তায় অনুমান আমরা 6000 কেজি পলিথিন পেয়ে এগুলো আমরা জব্দ করি। নিম্নমানের ও পচা মাছ দিয়ে খাবার পরিবেশন করায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাসমান ফিশ ফ্রাই দোকানে অভিযান চালিয়েছে ট্যুরিস্ট পুলিশ। রোববার সন্ধ্যায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এর আগে বেশ কয়েকজন ভুক্তভোগী পর্যটক অভিযোগ করেন, অর্ডারের সময় ভালো মাছ দেখালেও রান্না করে দেওয়া হয় পচা ও নিম্নমানের মাছ, যা শুধু অর্থের অপচয় নয়, স্বাস্থ্য ঝুঁকিও বাড়াচ্ছে। পর্যটকদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। তারা আমার পর্যটকদের সাথে যে ধরনের প্রতারণা করতেছে, মাছ দেখাচ্ছে তাজা মাছ, অথচ পিছনে গিয়ে দেখা যাচ্ছে পচা মাছ বিক্রি করতেছে। তারা আবার পচা তেল দিয়ে বিক্রি করতেছে, যে ওজনে মাছটা দেওয়ার কথা ছিল তার চেয়ে কম ওজনে মাছটা আবার দিচ্ছে। এইভাবে আমার পর্যটকদের সাথে তারা প্রতারণা দিনের পর দিন, বছরের পর বছর করে আসতেছে। আমরা হাতে নাতে তাদেরকে ধরেছি এবং তারা নিজেরাই কিন্তু তাদের পচা মাছ ফেলেছে, আপনারা দেখেছেন। এইভাবে পচা মাছ বিক্রি বন্ধ করতে হবে এবং পচা তেল দিয়ে ভাজা বন্ধ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সাম্প্রতিক বন্যায় পানিবাহিত রোগের পাশাপাশি জ্বর ও ডায়রিয়া রোগের প্রকোপ বেড়েছে। নির্দিষ্ট স্থানে চিকিৎসার ব্যবস্থা ও জরুরি ওষুধ সরবরাহের দাবি জানান বন্যা দুর্গতরা। এছাড়াও মাঠের ফসল নষ্ট হয় সরকারি সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান।
প্রায় ২০ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে দুটি উপজেলার ৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ১৫,০০০ পরিবার পানিবন্দী। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জের পাকা ও দুর্বলপুর ইউনিয়নের মানুষ। দুর্বল যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানির অভাব, গোখাদ্য সহ নানামুখী সংকটের মধ্যে রয়েছেন পানিবন্দী মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও আমাশয় সহ নানা রোগবালাই ছড়াচ্ছে দুর্গত এলাকায়। একই সঙ্গে মাঠের ফসল পচে যাওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। বন্যারাতে আপনার কোনো জায়গা পার হতে পারেন না, আপনার কোনো জায়গায় ওষুধ পাইন না, আপনার ডাক্তারের সমস্যা। তারিখ থেকে আমাদের এলাকাতে কোনো লোকজন, কোনো ডাক্তার পানিবন্দির মধ্যে পড়ে আছি। ১ তারিখ থেকে আমাদের বন্যা বৃদ্ধি হতে থাকছে। 15 দিন থেকে কোনো পানি খাদ্য পাচ্ছি না, ফসল সব ডুবে গেছে। গরু বাছুর নিয়ে আমরা খুব পরিস্থিতিতে খারাপ আছি। এখানে কোনো হাসপাতাল নাই, কোনো চিকিৎসা নাই। সাধারণত গ্রামে পল্লী এলাকায় একটা পল্লী ডাক্তার, তারা নৌকার ব্যাগর, যানবাহন ব্যাগর যাতায়াত করতে পারছে না। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমাদের এখানে প্রায় ৯,০০০ কৃষক এই বন্যার জমি আক্রান্ত হয়েছে। আর ইতিমধ্যে আমরা এই বন্যা আক্রান্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। দুর্গম এলাকায় চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে, এমনটাই জানিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। সর্দি, জ্বর, কাশি এইগুলাই হচ্ছে বেশি হবে। আমরা এইগুলো হচ্ছে প্রতিরোধ করার জন্য আমরা হচ্ছে চিকিৎসা সামগ্রী হচ্ছে আমরা হেলথ ইম্পের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে সাপ্লাই দিচ্ছি। সরকারি বেসরকারি সহায়তায় দুর্গত পরিবারগুলো ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশা তাদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি, তবে ফের পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, যমুনার পানি কমা বা বৃদ্ধি নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড, আর দুর্যোগ মোকাবেলায় কতটুকু প্রস্তুত কর্তৃপক্ষ, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পার্বণ, আসলে যমুনার পানি কিন্তু বারবারই এক দফায় কমছে, এক দফায় বাড়ছে। এর সর্বশেষ কিন্তু গত 24 ঘন্টায় পানি কমেছে। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ এবং কাজীপুর দুইটা পয়েন্টে কিন্তু 6 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার করে পানি কমেছে। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে যে পানি আর এক দফা বাড়বে। তারা বলছেন যে এই 2 থেকে 3 দিন হয়তো পানি কমবে, এরপরে আর এক দফায় পানি বাড়বে। তারা কিন্তু আরেকটা কথা বলছেন যে যেহেতু পদ্মা দিয়ে পানিটা নামবে, এই যমুনা পানিটা কিন্তু পদ্মায় পানি থাকার কারণে কিন্তু পানিটা সেইভাবে নামতে পারবে না, ফলে আর এক দফা পানি বাড়বে। এছাড়া কিন্তু আসলে যেহেতু যে পরিমাণ পানি এসেছে, এই পরিমাণ পানিতেই কিন্তু আসলে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। যমুনা পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো প্লাবিত হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নদ নদীর পানিও যেহেতু এতদিন বৃদ্ধি পেয়েছে, সেখান থেকেও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু ফসলে মাঠ প্লাবিত হয়েছে। তবে আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু বলছে যে আসলে যেহেতু ফসল ছিল না, সেই কারণে কিন্তু ফসলে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে এই বিপদসীমা যেটা রয়েছে সিরাজগঞ্জের যমুনায়, এই বিপদসীমার কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে এখনো 42 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাজীপুর পয়েন্টে কিন্তু এখনো 81 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি, তারা কিন্তু বলছেন যে আমরা যথেষ্ট প্রস্তুত রয়েছি। আমাদের মজুদ রয়েছে 2800 প্যাকেট শুকনো খাবার, 18 লাখ নগদ টাকা। পাশাপাশি কিন্তু ঢেউটিনও মজুদ রয়েছে। তারা এমনটা বলছেন। তারা কিন্তু বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। তবে তাদের তথ্য অনুযায়ী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার তথ্য অনুযায়ী কিন্তু জেলাতে এখন পর্যন্ত কোনো পানিবন্দী মানুষ নেই। তারা বলছেন যে এখন পর্যন্ত যে ত্রাণ বিতরণের মতো কোনো প্রস্তুতি নিতে হবে সেই বা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হয়নি। তবে আমরা প্রস্তুত রয়েছি যে কোনো ভাবে। পানি উন্নয়ন বোর্ড কিন্তু একটা কথা বারবার বলছেন যে এই বছরে কিন্তু আসলে ভারী বন্যার কোনো সম্ভাবনা নেই। তারা কিন্তু বলছেন যে নদী পাড়ে মানুষগুলো যে আতঙ্কিত হবে, সেই আতঙ্কিত হবার কিন্তু কোনো কারণ নেই। তারা বলছেন যে এই দফায় যে পানিটা কমবে, এরপর আরেক দফায় আসবে, হয়তো আগামী 15 দিনের মতো এরকম কিন্তু হতে পারে, কখনো একটু কমবে, কখনো একটু বাড়বে। তবে তারা বলছেন যে আতঙ্কিত না হবার, এভাবেই কিন্তু এবারে বন্যাটা পার হবে, এমনটাই বলছেন। পার্বণ, এই ছিল আসলে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি এবং যমুনার পানি কমা বাড়ার সর্বশেষ তথ্য। ধন্যবাদ শুভ। দর্শক, সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শুভ। ফেনী শহরের বেশিরভাগ সড়কের অবস্থা খারাপ, খানাখন্দের কারণে যাতায়াতের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, রাস্তা সংস্কার নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। ধন্যবাদ আপনাকে বলে রাখি যে ফেনী পৌরসভার ইতিমধ্যে 30টি সড়ক
টেন্ডার প্রক্রিয়া রয়েছে বলে আমাদেরকে ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন তিনি জানিয়েছিলেন। এই 30টি সড়কের মধ্যে রয়েছে প্রায় 24 কিলোমিটার সড়ক, যা গত 1 বছর যাবত আসলে এই সড়কগুলো মেরামত না করার ফলে কিন্তু প্রতিটি সড়কে আসলে খালাখন্দে ভরপুর হয়ে আছে, যার ফলে ছোটোখাটো থেকে শুরু করে বড় সব ধরনের পরিবহন চলতে কিন্তু ব্যাঘাত ঘটছে বলে আমরা দেখেছি। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মহিপাল অংশে। আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন আসলে এই সড়কটি গত 6-7 মাস ধরেই কিন্তু একেবারেই খালাখন্দে কিন্তু ভরে আছে। কিন্তু এই সড়কটি শহরের প্রধান সড়ক হলেও এটি সংস্কারের জন্য আসলে এখানকার যে সড়ক বিভাগ এবং পৌরসভার কোনো ধরনের উদ্যোগ আমরা কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি আমাদের। তবে আমরা দেখেছিলাম যে আসলে বড় বড় যে সকল গর্তগুলো রয়েছে সেগুলোতে সামান্য পরিমাণে কিছু ইট এবং কি পাথর দিয়ে কিন্তু সেগুলো কিন্তু মেরামত করার চেষ্টা করছে, যদিও সামান্য বৃষ্টির এতে কিন্তু সেসব সড়কগুলো আবারও কিন্তু ভেঙে যায়। যা টানা কয়েকদিনের বৃষ্টিতে আমরা দেখেছিলাম যে শহরের অধিকাংশ সড়ক যেগুলো মেরামত করা হয়েছিল সেগুলো কিন্তু এখনও আবার খালাখন্দে কিন্তু ভরপুর হয়ে আছে, যার ফলে কিন্তু ছোট পরিবহন থেকে শুরু করে সব ধরনের পরিবহনগুলো কিন্তু এইসব খালাখন্দের মধ্যে পড়ে কিন্তু সব ধরনের তারা যে যান্ত্রিক যে ত্রুটি অর্থাৎ তাদের যে পরিবহনের যে সকল সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু বিকল হচ্ছে এবং কি নষ্ট হচ্ছে বলে কিন্তু চালকরা অভিযোগ করছেন। এছাড়া আমরা দেখেছিলাম যে এই সড়কগুলো ভাঙার ফলে কিন্তু যাত্রীদের কিন্তু চরম ভোগান্তির কথা কিন্তু যাত্রীরা বলছে। তারা বলছে যে ফেনী পৌরসভা আসলে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কিন্তু সেবার মান নিয়ে কিন্তু এখানকার নাগরিকরা কিন্তু তারা অভিযোগ করছে। তারা বলছে যে তৃতীয় শ্রেণীর যে পৌরসভার যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা যে নাগরিক সুযোগ সুবিধা সেগুলো কিন্তু তারা পাচ্ছে না বলে কিন্তু তারা অভিযোগ করছে। তারা বলছে যে এই শহরের যে সকল সড়কগুলো পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকগুলো নাজুক অবস্থা, যার ফলে কিন্তু শহরে সামান্য পরিমাণ বৃষ্টি হলে সড়কগুলো পাশাপাশি কিন্তু ড্রেনেজ ব্যবস্থারও কিন্তু ব্যাপক অবনতি হয় এবং কি শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে কিন্তু তারা বলছে। তবে এই সকল সমস্যার সমাধানের জন্য পৌরসভা ইতিমধ্যে যে 30টি সড়ক সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে সেগুলো যদি সংস্কার করা হয় তাহলে কিন্তু পৌরসভার মানুষ তারা যে নাগরিক সুবিধা সহ বিভিন্ন যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো পাওয়ার কথা কিন্তু পৌর প্রশাসক তিনি বলছেন। তিনি আরও বলছেন যে সম্প্রতি সময় এই 30টি সড়কের টেন্ডার আহ্বান করা হয়েছিল, সেগুলো টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু প্রক্রিয়াধীন শেষ হলে কিন্তু আগামী 4-5 মাসের মধ্যে কিন্তু এই সড়কগুলো কাজ শুরু হবে এবং কি মানুষের যে দীর্ঘদিনের যে দুর্ভোগ সেটি কিছুটা লাঘব হবে বলে তিনি বলছেন। এছাড়া আমরা দেখেছি পৌরসভার যে অন্যান্য যে সড়কগুলো রয়েছে আসলে এই 30টি সড়কের বাইরেও কিন্তু অনেকগুলো সড়ক রয়েছে, সেগুলো আসলে দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে আছে, সেগুলো ঠিকমতো মেরামত করছে না, যার ফলে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু দিন দিন বাড়ছে। এখানকার মানুষরা বলছে যে পৌরসভা তাদের যে দায়বদ্ধতা থেকে পৌর নাগরিকদের যে সুযোগ সুবিধা নিশ্চিত করবে তারা এমনটি কিন্তু প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে ফেনীর মহিপাল অংশের সড়ক। আন্তর্জাতিক প্রসঙ্গ, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সঙ্গে একজোট হয়েছে পুরো ইউরোপীয় ইউনিয়ন। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছেন জেলেনস্কি সহ ইইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ আরও অনেকেই। এদিকে রাশিয়া নিয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আরবিদ আফসারের রিপোর্ট। আলাস্কায় ট্রাম্প পুতিন বিফল বৈঠকের পর এবার রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে মরিয়া পশ্চিমা বিশ্ব। জেলেনস্কির সঙ্গে জোটবদ্ধ হয়ে ইউরোপিয়ান ইউনিয়নের বাঘা বাঘা নেতারা সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে হোয়াইট হাউসে জেলেনস্কি সহ থাকছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্টস, নেটো প্রধান মার্ক রুট সহ আরও অনেকেই। এমন পরিস্থিতিতে কিয়ার স্টারমার সহ অন্যান্য ইউরোপীয় নেতারা পরবর্তী আলোচনা পর্যায়ে ইউক্রেনকে পূর্ণ সমর্থনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে লন্ডন।
এদিকে ওয়াশিংটন সফরের আগেই বেলজিয়ামের ব্রাসেলসে পৌঁছেছেন জেলেনস্কি। সেখানে ইইউ প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে সংবাদ সম্মেলনে জানান, সংবিধান অনুযায়ী ইউক্রেন ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করা অসম্ভব। একই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন তিনি। পুতিন ট্রাম্প বৈঠকের অনেক কিছুই আমাদের জানা নেই। আমি চাই ওয়াশিংটনে যে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সে বিষয়ে বিস্তারিত জানাবেন। একই সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আশা করছি সামনের বৈঠকে ফলাফল আসবে। আবার ইউক্রেনকে ইইউ সদস্য হওয়ার জন্য সমর্থন দিয়েছেন ভন ডার লেয়েন। ইউক্রেনকে অবশ্যই সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সক্ষম হতে হবে। হোয়াইট হাউসের বৈঠকে এ প্রসঙ্গে কথা বলা হবে। শান্তি অর্জন না হওয়া পর্যন্ত ইউরোপ ইউক্রেনের পাশে থাকবে। এদিকে সোমবারের বৈঠকের আগেই রাশিয়া নিয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি। আবার আলাস্কা বৈঠকে পুতিন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে বলে জানান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলেও দাবি তার। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে সব আলোচনায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান উইটফুল। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। অ্যান্টি কারাপশন বিভাগে কনসালটেন্ট হিসেবে যোগ দিতে আজ ঢাকা আসছে অ্যালেক্স মার্শাল। যুক্তরাজ্যের এই সাবেক পুলিশ কর্মকর্তা বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট আকুর পরামর্শক কাজ করবেন বিসিবির সাথে। প্রাথমিকভাবে এই কর্তার সঙ্গে 1 বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। এ সময় বাংলাদেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার কাজ তদারক করবেন মার্শাল। ঢাকায় আসার পর প্রথমেই জাতীয় দল ও জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গে বসবেন অ্যালেক্স মার্শাল। দুর্নীতি দমন রোধে ক্রিকেটারদের করণীয় সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে বাংলাদেশে আসার পর তিনি ফ্রন্টলাইন ক্রিকেটারদের ক্লাস নেবেন তিনি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।